পাকিস্তানকে বলে দেবো, পাকিস্তান ওইখানে কাশ্মীরে অশান্তি সৃষ্টি করবে। পাকিস্তান হা ঘরে দেশ একটা, নিজেরাই খেতে পায় না, সেখানে আটা নিয়ে দাঙ্গা হয়, আটা নিয়ে। আমরা চীনকে বলে দেবো, চীন তোমাদের এসে ওখানে চিকেন বন্ধ করে দেবে, আর এখানে চীনকে বলে দেবো, চীন দৌড়ে এসে তোমাদের সেভেন সিস্টার্স দখল করে নেবে। চীনের কাজ নেই, তারা এই লুঙ্গিওয়ালাদের জন্য বসে আছে। এদিকে লুঙ্গির পেছনে যে আগুন লেগে গেছে সেটা তো বিএনপি টের পাচ্ছে। বেশি কিছু বলতে চাই না, লুঙ্গির ভেতরে ঢুকতে চাই না। এই বিএনপিকে সিধে করবার পুরো চাবিকাঠি ভারতের হাতে আছে। দুধেলগাইরা এখানে ঢুকে গেছে, তাদের মধ্যে তারা নাশকতা করছে, তো জানাই আছে তারা নাশকতা করবে। তাই বলে কি দুধেল গাইদের তাড়িয়ে দেওয়া যেতে পারে? তাদের কি জেলে ভরা যেতে পারে? দুধেল গাইদের তোয়াজ করতে হবে, তাদের গায়ে তেল মাখাতে হবে, তাদের ভালো করে খোল ভুসি এসব খাওয়াতে হবে, তবে না দুধেল গাই দুধ দেবে। সেই দুধের নাম ভোট। আজকে মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা, বয়স্ক মানুষ, তার গলায় জুতোর মালা পরানো হচ্ছে। এ কোন বাংলাদেশ দেখছি আমরা? ইসলামী কট্টরতা যখন তুঙ্গে পৌঁছে যায় তখন এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। যখন আমরা বাংলাদেশে এর আগে যে সব হিন্দু হত্যার ঘটনা দেখেছি, যেমন 1946 সালে নোয়াখালীতে, 1950 সালে ঢাকা বরিশালে, তখন ছোট ছোট শিশুকে এইভাবে আকাশে তুলে ফেলে একটা বাঁশের মানে চোখা বাঁশের ওপরে তাদের গিতে ফেলা হয়েছিল, এরকম করা হয়েছে। এরকম ঘটনা আছে, এরকম ঘটনা অনেক মানুষ চোখে দেখেছে। মেয়ের সামনে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এমন ধর্ষণ, এমন ভাবে যে মা বলতে বাধ্য হচ্ছেন, বাবারা আমার মেয়েটা বড্ড ছোট, সবাই একজন একজন করে যাও, সবাই মিলে করো না। এইরকম অবস্থা আমাদের দেখতে হয়েছে। এগুলো কি? এগুলো তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো যখন ইসলামী কট্টরতা, ইসলামী এক্সট্রিমিজম যখন তুঙ্গে উঠে যায়, যখন মানুষকে মানুষ বলেই তারা মনে করে না, শুধু মানুষকে মুসলমান আর অমুসলমানের মধ্যে ভাগ করে, তখন এই জিনিস দাঁড়ায়। এরকম তো আমরা আগেও দেখেছি। এবং এটা একটা জিনিস বলা ভালো যে এই ধরনের জিনিস যে অন্য ধর্মে ছিল না তা নয়। জোয়ান অফ আর্ককে একটা বাঁশের সঙ্গে বেঁধে বা একটা দণ্ডের সঙ্গে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। ভারতে শুলদণ্ড ছিল, সতীদাহ ছিল, কিন্তু তারপরের থেকে সেখান থেকে আমরা উত্তরণ করেছি। এইসব জোয়ান অফ আর্ক যারা জ্বালিয়েছিল, জোয়ান অফ আর্কের মতন এখন কারুকে জ্বালিয়ে মারা হয় না, এখন শুলদণ্ড হয় না, এখন সতীদাহ হয় না। কিন্তু এরা এরকম করে আসছে কারণ এদের বিশ্বাস হচ্ছে যে অতীতে যা হয়েছিল ঠিক তাই করে যেতে হবে, 1400 বছর ধরে যা হয়েছে ঠিক তাই করে যেতে হবে, তার থেকে কোনো ব্যত্যয় বা কোনো ব্যতিক্রম সম্ভব নয়। এইটাই হচ্ছে সবচেয়ে ঘৃণ্য ব্যাপার। কেরল থেকে যে জঙ্গিকে ধরা হলো, পাকড়াও হলো যে জঙ্গি, তার নাম বাংলার ভোটার তালিকায় রয়েছে, এতটা ভয়ঙ্কর ব্যাপার। এবং রাজ্যে বসে আরামসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড পেয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা। এবং এই যে জঙ্গিদের যেন একটা নিরাপদ আশ্রয়, একটা মরুদ্যান হয়ে উঠেছে যেন আমাদের বাংলা। আমরা কতটা এখানে নিরাপদে রয়েছি? আমরা একেবারেই নিরাপদে নই, কিন্তু শুধু টের পাচ্ছি না। আমরা তো রাজনীতি সম্বন্ধে বা এই সমস্ত বিষয় সম্বন্ধে একেবারেই অনভিজ্ঞ, এবং নিজেরটা হলেই হলো আর কি। নিজের আহার নিদ্রা মৈথুন ভাত ঘুম, সকালে অফিসে যাওয়া, বাজারে যাওয়া, তারপরে ফিরে আসা, এইটা হলেই হলো। সামনে যে কি বিপদ অপেক্ষা করে আছে সেটার জন্য কেউ, সেটার ব্যাপারে কেউ সজাগ নয়। সজাগ না হলে এই জিনিস হবে। রাজ্য সরকার এখন প্রশ্ন তুলছে যে বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, কেন অনুপ্রবেশ আটকাতে পারছে না, এই কথা তুলছেন। হ্যাঁ, এই কথা তুলছে। কথার মধ্যে উত্তরে কিছু বলবার আছে। বিএসএফ তো শুধু পশ্চিমবঙ্গে নেই, বিএসএফ আসামে আছে। এর বাংলাদেশের সাথে সীমান্ত শুধু পশ্চিমবঙ্গে নেই, বাংলাদেশের সাথে সীমান্ত আছে ত্রিপুরায়, আছে মিজোরামে, আছে আসামে, আছে মেঘালয়ে এবং আছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে ত্রিপুরা, মেঘালয় ইত্যাদি রাজ্যে বিশেষ জঙ্গি ঢোকার সুযোগ নেই নানা রকম কারণে। আসামে ঢোকার সুযোগ আছে, কিন্তু আসামের সরকার এই বিষয়ে অত্যন্ত তৎপর এবং তারা এই সীমান্তরক্ষী বাহিনীর সাথে সব রকম ভাবে সহযোগিতা করে।
পশ্চিম বাংলায় পরিস্থিতিটা আলাদা। পশ্চিম বাংলায় আমরা দেখেছি, পশ্চিম বাংলায় বর্তমানে সত্তা যে যে দল ক্ষমতায় আছে সেই দলের নেতা, সেই দলের বিধায়ক, সেই দলের পঞ্চায়েত প্রধান, তারা সক্রিয়ভাবে বলছে যে আপনারা যারা ওপার থেকে এসছেন তারা আসুন, তারা এসে এখানে নিজেদের ভোটার তালিকায় নাম তুলে নিন, আমরা সব রকম ভাবে সাহায্য করব। স্বাভাবিকভাবে যাদের বলছেন তারা মুসলমান, কারণ এই মুসলমানরা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে দুধেল গাই। দুধেল গাই মানে যারা দুধ দেয়। যে গাই দুধ দেয় তাকে তো কেউ হত্যা করে না, তার দুধটা খায়। সেই জন্য তাদের দুধ খাবার জন্য তাদের সংখ্যা বাড়াতে হবে, সেই জন্য তাদের ওপার থেকে নিয়ে আসতে হবে। এটারই প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি। এখন কারুর ঘাড়ে তো দোষ চাপাতে হবে। এই জিনিস সিপিএম করতো। সিপিএম এর রাজত্বকালে যদি কিছু বলা হচ্ছে অমুকটা হচ্ছে কেন, না আমাদের সীমিত ক্ষমতা, না আমাদের বিপ্লব না এলে কিছু হবে না, সব কেন্দ্রের দোষ, এরকম ধরনের কথা হতো আর কি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায় যে দল আছে তারা একেবারে লাইনে লাইনে সিপিএম কে নকল করে, এবং এক্ষেত্রেও সিপিএম কে নকল করেছে। আমাদের কোনো দোষ নেই, দোষ সব কেন্দ্রের, কারণ সীমান্ত তো তারাই পাহারা দেয়। এই রকম যে ন্যাকা কুনাল আর সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক ফিরাদ হাকিম, এরা এইরকম কথা বলছে। কেন বলছে? কারণ সিপিএম এরকম কথা বলে পার পেয়ে গেছে এর আগে। এই ধরনের কথা বলা শুধু মিথ্যা নয়, মিথ্যার চেয়ে খারাপ অর্ধ সত্য। যে সীমান্ত আছে সেই সীমান্তের মধ্যে, পশ্চিমবঙ্গে যে সীমান্ত, এই সীমান্তের মধ্যে অনেকটাই নদী। নদী কি করে বিএসএফ পাহারা দেবে? রাত্রিরে কেউ যদি নদী পার হয়ে নৌকোয় পার হয়ে যায়, নৌকোয় এপারে চলে আসে, তাহলে তো তাকে আর ধরা সহজ নয়। এসবের জন্য শুধু সীমান্তে ধরতে হয় না, তারা ভেতরে চলে এলে তাদের খুঁজে খুঁজে বার করে আবার ফেরত পাঠাতে হয়। সেটার জন্য রাজ্য সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা দরকার। এখানে সহযোগিতার সম্পূর্ণ উল্টোটা আছে। এখানে সীমান্তরক্ষী বাহিনীকে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হচ্ছে। তো সেটা সীমান্তরক্ষী বাহিনী খুব ভালো জানে, কিন্তু তারা তো সরকারি কর্মচারী, অতএব তারা প্রকাশ্যে বলতে পারছে না। আর রাজ্য সরকার সহযোগিতা করছে না, সেটা মানুষের নজরে এসে গেছে। সেই ব্যাপারটাকে লুকোবার চেষ্টা করছে। এইসব বলে না না আমাদের কোনো দায়িত্ব নেই, এগুলো তো সীমান্তরক্ষী বাহিনীর কাজ, এগুলো তো কেন্দ্রের দোষ, এগুলো কেন্দ্র কিছু করছে না, আমাদের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে। বলুন দেখিনি কি অন্যায়, এরকম ধরনের। কিন্তু রাজ্য পুলিশও তো দায় এড়াতে পারে না স্যার, কারণ হরিহরপাড়া থেকে যে জঙ্গি মাদ্রাসা তিনি খুলে বসেছিলেন এবং তারপরে তিনি যখন জঙ্গি হিসেবে চিহ্নিত হয়ে তাকে যখন আটক করা হলো, এখন সূত্রের খবর জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের কাছে এর খবর ছিল যে এই জঙ্গিটি এখানে মাদ্রাসা খুলে বসে রয়েছে, কিন্তু তারপরেও রাজ্য পুলিশ কোনো স্টেপ নেয়নি এবং এই জন্য কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ছে লালবাজার। কি বলবেন তাহলে? সেখানে তো রাজ্য পুলিশ যদি এইভাবে বিষয়টাকে ধামাচাপা দিয়ে রাখে, তাহলে সাধারণ মানুষ বিপদে পড়লে কার কাছে যাবে? লালবাজারটা তুমি একটু ভুল করলে, লালবাজার কলকাতা পুলিশ, এটা ভবানী ভবন থেকে হয়, নিয়ন্ত্রিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের প্রধান কার্যালয়। এখন ব্যাপার হচ্ছে দুধেল গাই, তো প্রশ্ন তো হচ্ছে দুধেল গাই। দুধেল গাইরা এখানে ঢুকে গেছে, তাদের মধ্যে তারা নাশকতা করছে, তো জানাই আছে তারা নাশকতা করবে। তাই বলে কি দুধেল গাইদের তাড়িয়ে দেওয়া যেতে পারে? তাদের কি জেলে ভরা যেতে পারে? দুধেল গাইদের তোয়াজ করতে হবে, তাদের গায়ে তেল মাখাতে হবে, তাদের ভালো করে খোল ভুসি এসব খাওয়াতে হবে, তবে না দুধেল গাই দুধ দেবে। সেই দুধের নাম ভোট। এর চেয়ে বড় কথা তো তৃণমূলের কাছে আর কিছু নেই। তৃণমূলের যত বিধায়ক আছে, যত পঞ্চায়েত সদস্য আছে, যত বড় বড় নেতা আছে, সকলের মাথায় এইটা আছে যে নেত্রীকে ভোট এনে দিতে হবে। নেত্রীকে ভোট কারা দেবে? নেত্রীকে ভোট দুধেল গাইরা দেবে। দুধেল গাইদের জন্য কি করতে হবে? আরো বেশি করে দুধেল গাই সীমান্তের ওপার থেকে আনতে হবে, সেটারই চেষ্টা হচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে বিএনপি নেতা তারা তিনি বলছেন যে হিন্দুদের ওপর নাকি বাংলাদেশে কোনো অত্যাচারই হয়নি, সমস্তই মিথ্যে কথা। এই ধরনের মিথ্যে কথা এরা এমনি ইসলামী শাস্ত্রে সম্মত। তার কারণ এর নাম হচ্ছে আল তাকিয়া।
এর নাম হচ্ছে আল তাকিয়া। অন্য নানা রকম মিথ্যে কথা আছে, আল তাকিয়া, আল তাউরিয়া, আল মারুনা, আল কিতমান, এরকম সব নানা রকম মিথ্যে কথা ইসলামী শাস্ত্রে আছে। আল তাকিয়া হচ্ছে সবচেয়ে চালু যেটা আর কি, যে নিজের ধর্মের সপক্ষে বা নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলা। এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই, যেটা ধর্মসঙ্গত সেটা ওরা কেন করবে না? এই রকম জিনিস মোহনদাস গান্ধী করেছিল। মোহনদাস গান্ধী কি করেছিল, 1921 সালে কেরালায় একটা বিশাল হিন্দু হত্যা হয়েছিল, তাকে মোপলা রেবেলিয়ন বলা হয়। মোহনদাস গান্ধী হিন্দু মুসলমান একতার জন্য সেখানে গিয়ে বলেছিল, না না, ওরা তো ধর্মভীরু লোক, ওদের ধর্মেতে যা বলা হচ্ছে তাই করছে। হিন্দুরা 10,000 হিন্দু খুন হয়েছিল মুসলমানদের হাতে, কিন্তু মোহনদাস গান্ধী গিয়ে বলেছিল ওরা ধর্মভীরু লোক, ওরা ওদের ধর্মে যা বলেছে ওরা তো তাই করছে, দোষের কি করছে। লুঙ্গির জোরেই নাকি দিল্লি দখল হয়ে যাবে, বিএনপি নেতার এমন কথায় তো হাসির রোল উঠেছে। তা তো উঠবেই। এদিকে লুঙ্গির পেছনে যে আগুন লেগে গেছে সেটা তো বিএনপি টের পাচ্ছে না। আরাকান আর্মি পেছনে যা করবার করছে আর কি, আর বেশি কিছু বলতে চাই না, লুঙ্গির ভেতরে ঢুকতে চাই না। শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং তাকে গোপনে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কি তাহলে মেরে ফেলতে চাইছে এরা? এরকম সম্ভাবনা একটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শেষ পর্যন্ত কি হবে জানি না, কিন্তু আমার এটা দেখে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা মনে আসছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে শেখ আবদুল্লাহ একটা কারাগারে আটকে রেখেছিল এবং সেই কারাগারে আটকে রাখার পেছনে তার সঙ্গে জওহরলাল নেহরুর প্রকাশ্য মদত ছিল। প্রচ্ছন্ন নয়, লোকে বলে প্রচ্ছন্ন মদত, তা নয়, প্রকাশ্য মদত ছিল। এবং তার ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির হার্ট অ্যাটাক হয় এবং সেই হার্ট অ্যাটাকের পরে তাকে কোনো রকম চিকিৎসা করা হয়নি, বরঞ্চ সব রকম ভাবে তাকে নাস্তানাবুদ করা হয়েছিল, চিকিৎসার উল্টোটা করা হয়েছিল, যার ফলে তিনি মারা যান। আমার আশঙ্কা হচ্ছে যে ওরা এই ব্যাপারটা, এই যে বাংলাদেশের এই মৌলবাদী কট্টর জেহাদিরা এই ব্যাপারটা পড়ে বা না পড়ে এইটার অনুকরণ করছে। জসিমউদ্দিন রহমানি, এখন তো নাম করা মানুষ, তিনি কাশ্মীরকে স্বাধীনতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার ডাক দিয়েছেন এবং অন্যদিকে চিকেন স্নেককে টার্গেট করছে আনসারুল্লাহ বাংলা টিম। তার সঙ্গে কাশ্মীর নিয়ে হুঙ্কার দিচ্ছে, তার সঙ্গে 7 সিস্টার্স দখল করবার ডাক দিচ্ছে, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার কথা বলছে সকলকে। কি বলবেন যে একটা স্বাধীন দেশে এসে তারা নাকি এই সমস্ত জায়গা দখল করবে? না, আনসারুল্লাহ বাংলা টিম দখল করো না। আনসারুল্লাহ বাংলা টিম মানে কিছু গেঞ্জি লুঙ্গি পরা হাতে লাঠিওয়ালা লোক, তারা কি করতে পারে? তারা ওখানে কিছু অসহায় হিন্দুকে পেটাতে পারে, হিন্দু মেয়েদের ধর্ষণ করতে পারে, হিন্দুর বাড়ি জ্বালিয়ে দিতে পারে, এগুলো এরা খুব ভালো পারে। কিন্তু 7 সিস্টার্স বা চিকেন নেক দখল করা তো আনসারুল্লাহ বাংলা টিম করতে পারে না, সেটা তারা নিজেরাও খুব ভালো জানে। এটা তো অসহায় বাংলাদেশের হিন্দু নয়, সেই জন্য তারা বলছে আমরা চীনকে বলে দেবো, চীন তোমাদের এসে ওখানে চিকেন নেক বন্ধ করে দেবে, আর এখানে চীনকে বলে দেবো, চীন দৌড়ে এসে তোমাদের 7 সিস্টার্স দখল করে নেবে। চীনের কাজ নেই, তারা এই লুঙ্গিওয়ালাদের জন্য বসে আছে, ওখানে এসে 7 সিস্টার্স তাদের কথা অনুযায়ী দখল করে নেবে। পাকিস্তানকে বলে দেবো, পাকিস্তান ওইখানে কাশ্মীরে অশান্তি সৃষ্টি করবে। পাকিস্তান হা ঘরে দেশ একটা, নিজেরাই খেতে পায় না, সেখানে আটা নিয়ে দাঙ্গা হয়, আটা নিয়ে দাঙ্গা হয়। সেই পাকিস্তান ওই লুঙ্গিওয়ালাদের কথায় এখানে করবে, কাশ্মীরে সৃষ্টি করবে। 4 বা 4টে যুদ্ধ হয়েছে, পাকিস্তান 4টেতেই হেরেছে। কি বলবে আর তুমি? এগুলো অক্ষমের আস্ফালন, কিছু একটা বলা, কিছু বলতে হয়, তাই বলছি। একটা শেষ প্রশ্ন করবো স্যার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ডুডু তিনি বলছেন যে বাংলাদেশ থেকে নাকি ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে এবং বাংলাদেশের বন্ধুত্বকে ব্যবহার করেছে ভারত। ভারত বাংলাদেশ থেকে টাকা লুট করেছে, এইভাবে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন তিনি। করছে তো। বিএনপি এটা দল নাকি? বিএনপি তো পাকিস্তানের ধামাধরা দল। তাদের যে নেতা ছিল জিয়াউর রহমান, সে প্রথম বাংলাদেশের চেহারাটা বদলে দিতে চেয়েছিল। শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশিদের বাঙালি বলা হতো, তাই বদলে বলেছিল না আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি, বাঙালিরা সীমান্তের ওপারে থাকি।
আর বলেছিল যে এখানে আমরা অনেক কিছু বলেছিল, তার অত সময়ের মধ্যে আর আমি যাচ্ছি না। সেই একে সেই জিয়াউর রহমানকে আবার আরেক দল খুন করে, তাদের সেই খুনিদের আবার আরেক দল খুন করে। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের চেহারা। বিএনপি একটা সম্পূর্ণ মিথ্যাশ্রয়ী দল এবং তাদের প্রধান উপজীব্য হচ্ছে ওখানে নিজের দেশের হিন্দুদের খুন করা এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। তারা তাই করছে, তারা তো আর কিছু করতে পারবে না। এই বিএনপিকে সিধে করবার পুরো চাবিকাঠি ভারতের হাতে আছে। বিএনপি এর চেয়ে এখন একটা দল, রাজনৈতিক দল লম্বা চড়া কথা বলছে, তাতে তো আর তার বিরুদ্ধে দেয়া যায় না। তারা যদি সত্যি সত্যি কিছু করে তাহলে ভারত খুব ভালোভাবে ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে।